Allah. I begin in the name of Allah, the most gracious and the most merciful. This is Mohammad Mubil Hussain, lecturer in economics, Dhaka City. I would like to take on class for MSS Final, Department of Economics, MSS Final, Department of Economics, National University. During this pandemic situation, I feel proud and honored to be a part of National University online video class lecturer as a resource person. So আমি যে ক্লাসটা আজকে নিব সেটা হচ্ছে মাস্টার্স ফাইনাল ইয়ারের ব্যাংকিং ইনস্টিটিউশনাল পলিসি এর তৃতীয় লেকচার হবে। আমি চ্যাপ্টার 3 সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকিং নিয়ে কাজ করব। তো চলে যাই আমার লেকচারে। এর আগে দেখতে হবে যে আমরা বইটা ফলো করব, বই থেকে এটা দেখব। So our reference book is Problems and Practice Development Banks by Shirley Vuske. আপনারা সবাই ডান সাইডে কভার পেজটা দেখছেন, Problem Practice Development Banks, Vuske Professor. Number 2, Development Banking by William Diamond. Accepts of Development Bank Management. তো আজকের চ্যাপ্টারে চলে যাই। আমি আজকে চ্যাপ্টার 3 সেন্ট্রাল ব্যাংকিং, আমাদের টপিক সেন্ট্রাল ব্যাংকিং, কেন্দ্রীয় ব্যাংক যে ব্যবস্থা সেটা নিয়ে আমরা কাজ করব, কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা। তো হোয়াট ইজ আওয়ার কন্টেন্ট? কন্টেন্টগুলো কি কি নিয়ে আমি আলোচনা করব? আজকে যে জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক কি, সেন্ট্রাল ব্যাংকের সংজ্ঞা, ফাংশন অফ সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের যে কার্যাবলী আছে সেটা নিয়ে কাজ করব। Role of central bank for economic development of Bangladesh, অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের যে ভূমিকা বাংলাদেশের পার্সপেক্টিভে আমি আলোচনা করব। অবজেক্টিভস অফ সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের যে উদ্দেশ্য সেটা নিয়ে আলোচনা করব। এছাড়াও যেগুলো নিয়ে আলোচনা করব, ক্রেডিট কন্ট্রোল মানে ঋণ নিয়ন্ত্রণ বা ক্রেডিট কন্ট্রোল পলিসি, সেটা নিয়ে আমরা কাজ করব। এটা কি, ক্রেডিট কন্ট্রোল কেন করে, ক্রেডিট কন্ট্রোল পলিসির উদ্দেশ্যটা কি, ক্রেডিট কন্ট্রোল পলিসি কয় ধরনের হতে পারে সেগুলো নিয়ে কাজ করব। পরিমাণ বাচক, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ বা প্রত্যক্ষ ডাইরেক্ট হতে পারে, সেগুলো নিয়ে কাজ করব। মনিটারি পলিসি, আর্থিক নীতি এবং এর উদ্দেশ্যসমূহ নিয়ে কাজ করব। কনসেপ্ট অফ ওপেন মার্কেট অপারেশন, খোলা বাজার নীতিটা কি, এটা শর্ট মানি লন্ডারিং বা মুদ্রা পাচার, মানি লন্ডারিং বা মুদ্রা পাচার নিয়ে আমরা কাজ করব। যাই হোক, আমরা চলে যাই আমাদের লেকচারে। What is central bank? A central bank is a financial institution with privileged control over the production and distribution of money and credit for a nation. So central bank কি? Central bank হচ্ছে একটা আর্থিক প্রতিষ্ঠান যারা টোটাল অর্থের যে উৎপাদন এবং বন্টন এবং ক্রেডিট যে লোন একটা জাতির ক্ষেত্রে সে টোটালটাই মেনটেন করে। কে মেনটেন করে? সেন্ট্রাল ব্যাংক। সুন্দরভাবে যদি আমি বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দেশের সকল ব্যাংকের পরিচালক ও নিয়ন্ত্রক। সমগ্র ব্যাংক ব্যবস্থার প্রাণকেন্দ্র হিসেবে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারে সুসংগঠিত আকারে পরিচালিত করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। সাধারণত মুদ্রার প্রচলন, অর্থ সরবরাহ অথবা নিয়ন্ত্রণের বিশেষ ক্ষমতা ও দায়িত্বে কেন্দ্রীয় ব্যাংক কি থাকে? নিয়োজিত থাকে। কেন্দ্রীয় ব্যাংক নিয়োজিত থাকে। In modern economics, the central bank usually responsible for formulating of monetary policy. আধুনিক অর্থনীতির ক্ষেত্রে আর্থিক নীতি প্রয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এখন হচ্ছে তাহলে আমরা কি বলতে পারি? কেন্দ্রীয় ব্যাংক সম্বন্ধে আমরা বলতে পারি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দেশের সকল ব্যাংকের অভিভাবক যারা কি করে? মুদ্রা প্রচলন করে
বাজারে মুদ্রা সরবরাহ করে এবং ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে সমগ্র মুদ্রা বাজারকে পরিচালিত করে। যদি বলতে চাই, অধ্যাপক একলিন বলেন, a central bank is a bank whose essential duty to maintain stability of the monetary standard, অর্থাৎ কোন দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে রাষ্ট্রের কর্তৃত্বে থেকে যে দেশের মূল্যস্থল ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষাকারী ব্যাংকিং প্রতিষ্ঠানই হলো কেন্দ্রীয় ব্যাংক। তাহলে মানে কি আমরা জানলাম যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন এক ধরনের প্রতিষ্ঠান যা হচ্ছে সকল ব্যাংকের অভিভাবক হিসেবে সেই মুদ্রাটা কি করবে, প্রচলন করবে, বাজারে মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করবে এবং ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে সমগ্র মুদ্রা বাজারটাকে একটা স্থিতিশীল পর্যায়ে রাখবে বা স্থিতিশীল ভাবে পরিচালিত করবে। তো বাংলাদেশ ব্যাংক is considered to be a central bank of Bangladesh. বাংলাদেশ ব্যাংক হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, and is a member of Asian Clearing House. Asian Clearing Union এর সদস্য। So this is you would like to see, আপনারা দেখছেন বাংলাদেশ ব্যাংক বা আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক, যেটা মধ্যে পাশে এটা অবস্থিত, একদম কেন্দ্রীয় ব্যাংক। So Bangladesh Bank. Bangladesh Bank is the central bank of Bangladesh. Bangladesh Bank হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশে। বাংলাদেশ ব্যাংক established প্রতিষ্ঠিত হয়েছে ঢাকায় as a body corporate by the Bangladesh Bank Order 1972 PO 127 1978. বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ যে আইন হয়েছে 1972 সালের পিও যে অর্ডার নাম হচ্ছে 127 অফ 1970, যা 16 ডিসেম্বর 1971 থেকে পরিচালিত হয়েছে। এট প্রেজেন্ট, বর্তমান সময় এটা 10টা অফিস রয়েছে। অফিসগুলো লোকেটেড আছে মতিঝিল, সদরঘাট, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহে। তো 2015 সালের 31শে মার্চ 2015 অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের টোটাল ম্যান পাওয়ার ছিল 5,807, অফিসিয়াল ছিল 3,981, সাব অধীনস্থ কর্মচারীরা ছিল 1,826। বাংলাদেশ ব্যাংক ইজ দি ফার্স্ট সেন্ট্রাল ব্যাংক। বাংলাদেশ হচ্ছে প্রথম কেন্দ্রীয় ব্যাংক যা একটা হটলাইন নাম্বার ইন্ট্রোডিউস করে 16236 ফর দি জেনারেল population to complain any banking related problem, মানে জেনারেল যে পিপল আছে সেই পিপল কি বলে, ব্যাংকিং সম্বন্ধে কোনো কমপ্লেইন থাকলে বা তাদের কোনো সমস্যা থাকলে 16236 নাম্বারে জানিয়ে দেয়। Moreover, the organization is the first central bank in the world to issue green banking. প্রথম কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক গ্রিন ব্যাংকিং, সবুজ ব্যাংকিং নীতি যে আছে সেটা তারা কি করেছে, অর্গানাইজ করেছে। So what is the function of central bank? So it's a very important issue যে বাংলাদেশ ব্যাংকের যে কার্যক্রম রয়েছে, কন্ট্রোলার অফ মানি সাপ্লাই এন্ড ক্রেডিট, তার যোগান এবং ঋণের সে নিয়ন্ত্রণ করে। সে কি করে, নোট ও মুদ্রা, প্রিন্টিং কারেন্সি, নোট ও মুদ্রা প্রচলন করে। কাস্টোডিয়ান অফ ক্যাশ রিজার্ভ, ক্যাশ যে রিজার্ভ আসে বা বেশি ক্যাশ যে রিজার্ভ আছে বা তহবিল আছে সেটা কাজ করে। কাস্টোডিয়ান অফ ফরেন এক্সচেঞ্জ রিভার্স, বৈদেশিক মুদ্রার তহবিল সে সংগ্রহ। ক্লিয়ারিং হাউস, বিকাশ ঘর হিসেবে কাজ করে। লেন্ডার অফ দি লাস্ট রিসোর্ট, শেষ আশ্রয় হিসেবে কাজ করে। ব্যাংকিং সার্ভিস টু ব্যাংক এন্ড গভর্নমেন্ট, মানে সেন্ট্রাল ব্যাংক কি করে, ব্যাংকিং সেবা প্রদান করে ব্যাংক এবং সরকারের ইস্যু গভর্নমেন্ট বন্ড, সরকারের বন্ড ইস্যু করে। ফর্মুলেটিং ব্যাংকিং রুলস এন্ড রেগুলেশন, ব্যাংকিং বিধান প্রণয়ন করে। এছাড়াও রয়েছে ফিনান্সিয়াল এজেন্ট এবং সরকারের পরামর্শক হিসেবে কাজ করে। ফিনান্সিয়াল এজেন্ট এবং সরকারের পরামর্শক হিসেবে কাজ করে। এই হলো বাংলাদেশ ব্যাংকের কাজ। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কাজ রয়েছে যা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। যে মুদ্রার মান রক্ষার্থে বাংলাদেশ ব্যাংক কাজ করে। মুদ্রার মান, ভ্যালু অফ মানি কে বজায় রাখে সেজন্য কাজ করে। স্বর্ণ মান সংরক্ষণ, মানে স্বর্ণের রিজার্ভের ভিত্তিতে ইস্যু করা মুদ্রা বা মুদ্রা ব্যবস্থায় স্বর্ণের মূল্য একটা
অতীব জরুরি বিষয়, সেখানে মুদ্রার বিদ্যমান থেকে কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণের মানটা রক্ষা করে থাকে। এছাড়া রয়েছে সহজ বিনিময়ের মাধ্যম সৃষ্টি। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার প্রচলন করে একটি সহজ বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। মুদ্রা ব্যতীত বিল, হুন্ডি এগুলো দ্বারা কেন্দ্রীয় ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ব্যাংক নতুন নতুন প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংক নতুন নতুন ব্যাংক প্রতিষ্ঠায় উৎসাহী উদ্দীপনা দিয়ে থাকে এবং পুরনো ব্যাংকের শাখা খোলার অনুমতি প্রদান করে। এছাড়া অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। এছাড়া তহবিল সংরক্ষণ, কেন্দ্রীয় ব্যাংক সরকারের অর্থ অন্যান্য সম্পদের তহবিল সংরক্ষণ করে। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক সরকারের যাবতীয় আয় ও ব্যয়ের হিসাব রাখে। কেন্দ্রীয় ব্যাংক উপদেষ্টা হিসেবে কাজ করে, অর্থনৈতিক নীতি পরিকল্পনা ও বাস্তবায়নে সরকারকে পরামর্শ উপদেষ্টা হিসেবে কাজ করে। এছাড়া কি করে, কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর সংগ্রহ করে থাকে। ঋণের শেষ আশ্রয়স্থল, লেন্ডার অফ দি লাস্ট রিসোর্ট, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহের জন্য ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। দেশের অর্থনৈতিক সংকটের সময় অন্য কোনো উৎস থেকে তহবিল সংগ্রহ করতে না পারলে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়। আরো অনেক কার্যাবলী আছে, কৃষির উন্নয়ন, শিল্প উন্নয়ন, বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন, সময় ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে। এই ফাংশনগুলো আমাদেরকে একটু খুব ভালো করে দেখতে হবে। এখন আছে রোল অফ সেন্ট্রাল ব্যাংক ফর অ্যাচিভিং ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যথেষ্ট ভূমিকা পালন করে। সেগুলো প্রথমত স্টেবিলিটি অফ প্রাইস লেভেল, মূল্য স্তরের স্থিতিশীলতা রক্ষা। মূল্য স্তর স্থিতিশীল না হলে শিল্প, বাণিজ্য, উৎপাদন, বিনিয়োগ, অর্থনীতির সর্বস্তরে হতাশার সৃষ্টি হবে। এরূপ হতাশা অর্থনৈতিক কার্যক্রমের গতিকে মন্থর করে দেয়। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক মূল্য স্তরের স্থিতিশীলতা রক্ষা করে অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি করে। টু কন্ট্রোল এক্সচেঞ্জ রেট, বৈদেশিক বিনিময় যে এক্সচেঞ্জ রেট আছে, বিনিময় হার, সেই হারটাকে নিয়ন্ত্রণ করে। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ বলতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্বাচন ও নিয়ন্ত্রণকে বোঝায়। কেন্দ্রীয় ব্যাংক দেশের জন্য সম্মানজনক বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক উন্নয়নের ধারা অক্ষুণ্ণ রাখে। ক্রেডিট কন্ট্রোল, ঋণ নিয়ন্ত্রণ, বাণিজ্যিক ব্যাংকের ঋণদান কার্যক্রমের উপর বাজারে অর্থ সরবরাহের হ্রাস বৃদ্ধি নির্ভর করে। বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণত মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রায় সময় প্রয়োজনের অতিরিক্ত ঋণ প্রদান করে, ফলে অর্থনীতিটা কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা সংকুচিত অথবা বৃদ্ধি করতে পারে এবং কঠোর হস্তে ঋণ নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক প্রভূত উপকার করে থাকে। এমপ্লয়মেন্ট জেনারেশন, কর্মসংস্থান সৃষ্টি করে। কেন্দ্রীয় ব্যাংক কর্মসংস্থান সৃষ্টি করে বিভিন্ন ব্যাংককে উৎসাহ প্রদান করে শাখা খোলার মাধ্যমে কর্মসংস্থান। কেন্দ্রীয় ব্যাংক গভর্নমেন্টের ব্যাংক হিসেবে কাজ করে, ব্যাংকগুলোর অভিভাবক হিসেবে কাজ করে, যার ফলে কোনো ব্যাংকের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। ঋণ না পাওয়া গেলে বাণিজ্যিক ব্যাংকের দ্বারস্থ হয়। তাছাড়া বৈদেশিক বিনিয়োগ, উৎপাদন, সমস্ত ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টির মাধ্যমে সরকারকে প্রভাবিত করতে পারে। প্রপার ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, সম্পদের সুষ্ঠু ব্যবহার বলা হয়। কেন্দ্রীয় ব্যাংক সম্পদের সুষ্ঠু বন্টন নিশ্চিত করে অনুৎপাদনশীল খাতে সরকারকে বিনিয়োগ না করার পরামর্শ দেয়। এই ভূমিকার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক অপেক্ষাকৃত কম উন্নয়ন খাতে ঋণ প্রদানের জন্য বাণিজ্যিক ব্যাংক সমূহের উপর নির্দেশ জারি করে অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে সম্পদের সুষম বন্টনে অবদান রাখে। হেল্প টু ক্যাপিটাল ফরমেশন, মূলধন গঠনে সাহায্য করে কেন্দ্রীয় ব্যাংক। মূলধন গঠন, মানুষের ক্ষুদ্র সঞ্চয় কোথায় যে সঞ্চয় রাখে ব্যাংকে, তো ব্যাংক যদি সেরকম জনগণের আস্থা অর্জন করতে পারে, যার ফলে ক্যাপিটাল মূলধন গঠনে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে থাকে। অবজেক্টিভস অফ সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের উদ্দেশ্য। নাম্বার 1, ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়নে সেন্ট্রাল ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সেন্ট্রাল ব্যাংক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝায়? অর্থনৈতিক উন্নয়ন বলতে কোন একটা খাতের প্রবৃদ্ধি অর্জন হবে, প্রবৃদ্ধি অর্জনের সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এই ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়ন হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক উন্নয়ন ব্যাংক হিসেবে কাজ করে। অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ বাস্তবায়নের মাধ্যমে প্রকৃতপক্ষে দেশের অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক অনুন্নত ক্ষেত্রসমূহ চিহ্নিত করে সে মোতাবেক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। ক্রিয়েশন এন্ড কন্ট্রোল অফ ফাইন্যান্সিয়াল মার্কেট। ক্রিয়েশন এন্ড কন্ট্রোল ফাইন্যান্সিয়াল বা আর্থিক বাজারকে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক বাজার সম্প্রসারণের ভূমিকা পালন করে। তাকে কন্ট্রোল কিভাবে করতে হয়? সেন্ট্রাল বাণিজ্যিক ব্যাংকের ঋণ খাত ক্ষমতা কখনো বাড়িয়ে নেয়, আমার ইকোনমিক কন্ডিশনের উপর বেস করে কেন্দ্রীয় ব্যাংক সেই কাজ করে থাকে। প্রপার ডিস্ট্রিবিউশন অফ রিসোর্স, সম্পদের সুষম বন্টন দেশের সীমিত হলে তার সুষম বন্টনের মাধ্যমে জনগণের বৃহৎ কল্যাণ সাধিত হবে এবং প্রকৃত অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হতে পারে। তাই অগ্রাধিকার ভিত্তিতে যে প্রকল্প আমার বেশি দরকার সেই প্রকল্পটা আমি প্রণয়ন করব, বাস্তবায়ন করব এবং বাস্তবায়নের মাধ্যমে সম্পদের সুষম যে বন্টন আছে সেটা নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য বা উদ্দেশ্য। স্টেবিলাইজেশন অফ প্রাইস লেভেল মানে মূল্যস্তরে স্থিতিশীল রাখা। মূল্যস্তর স্থিতিশীল না থাকলে কখনো ইনফ্লেশনারি সিচুয়েশন তৈরি হবে, কখনো ডিফ্লেশনারি সিচুয়েশন তৈরি হবে। তাই সেই ক্ষেত্রে অর্থনৈতিক ভারসাম্য থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক কি করতে হবে? কেন্দ্রীয় ব্যাংক মূল্য স্তরে স্থিতিশীলতা রাখার জন্য বাণিজ্য সহ সকল অর্থনৈতিক কার্যক্রম যদি না রাখে, বাণিজ্য সহ সকল অর্থনৈতিক কার্যক্রম অস্থিতিশীল হয়ে পড়বে এবং অর্থনীতিতে মহামন্দা দেখা দিবে। তাই কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণে রেখে স্তরে স্থিতিশীলতা রক্ষা করে। ইস্যুইং নোট এন্ড কারেন্সি, কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন করে। অর্থনীতির চাকরিকে সচল রাখতে নোট ও মুদ্রা প্রচলন করা প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক কার্যক্রমের বন্ধ্যাত্ব হতে রক্ষা করার জন্য বাজারের চাহিদা অনুযায়ী মুদ্রাটা প্রচলন করে এবং নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া হচ্ছে কন্ট্রোল ফরেন কারেন্সি, বৈদেশিক যে মুদ্রা আছে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ করে। আমদানি ও রপ্তানিকে দেশের অর্থনীতিকে অনুকূলে রাখতে হলে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক এই উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রার আগমন ও নির্গমন নিয়ন্ত্রণ করে থাকে। পাইনিয়ার অফ ব্যাংকিং সিস্টেম, ব্যাংক ব্যবস্থার পথপ্রদর্শক। দেশের প্রধান ব্যাংক সমূহের পথপ্রদর্শক কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অন্যান্য ব্যাংক সমূহ পরামর্শ ও উপদেশ দিয়ে থাকে। গভর্নমেন্ট ব্যাংক, সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করেন। হেল্প টু ক্যাপিটাল ফাউন্ডেশন, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য মানুষের মাধ্যমে মানুষ যে আয় করে আয়ের একটা অংশ ভোগ করে, আরেকটা অংশ সেভ করে, সেই সেভিং টেন্ডেন্সি বাড়ানো। ওই সেভ যাতে ব্যাংকে যে রাখে এবং সেই ব্যাংক যাতে উপযুক্ত সেভিং বড় ইনভেস্টমেন্ট করতে পারে, সেটাই হলো কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য। গভর্নমেন্ট ব্যাংক, এটা আগে বলেছে, ক্লিয়ারিং হাউস, নিকাশ ঘর হিসেবে কাজ করে। বাণিজ্যিক ব্যাংক সমূহের মধ্যকার লেনদেন নিষ্পত্তি করা অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সমূহের একটি বিশেষ দায়িত্ব। সমগ্র ব্যাংকিং ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধন করে কেন্দ্রীয় ব্যাংক এই কাজটি করে থাকে। ক্রেডিট কন্ট্রোল, কনসেপ্ট অফ ক্রেডিট কন্ট্রোল, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট যে ঋণ নিয়ন্ত্রণ কি ক্রেডিট কন্ট্রোল। তো ক্রেডিট কন্ট্রোল পলিসিটা কি দেখেন, আগে আমি এখান থেকে একটু দেখে নিই। ক্রেডিট কন্ট্রোল পলিসি ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট। ক্রেডিট কন্ট্রোল পলিসি হচ্ছে খুব ইম্পর্টেন্ট টুলস অফ দি মনিটারি পলিসি ইউজড বাই বাংলাদেশ ব্যাংক টু কন্ট্রোল দি ডিমান্ড এন্ড সাপ্লাই। তো ঋণ নিয়ন্ত্রণ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার বাংলাদেশ ব্যাংকের। তারা অর্থের চাহিদা এবং যোগানের এবং ফ্লো অফ ক্রেডিট, ঋণের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটাকে কিছু হাতিয়ারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক করে থাকে। সেটাকে বলা হচ্ছে কনসেপ্ট অফ ক্রেডিট কন্ট্রোল। হ্যাঁ, এবং সেটা কে করে? কনসেপ্ট অফ ক্রেডিট কন্ট্রোল এই ক্রেডিট কন্ট্রোলটা করা হচ্ছে তারা বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ক্রেডিট কন্ট্রোল করে থাকে?
কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ভাবে ক্রেডিট কন্ট্রোল করে থাকে। Bangladesh Bank keeps control over the credit created by commercial. প্রথমে বাংলাদেশ ব্যাংকের কাজ কি? বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে ক্রেডিট কন্ট্রোল, ঋণ নিয়ন্ত্রণ। ঋণ দেয় মূলত কমার্শিয়াল ব্যাংক যখন ঋণটা দিবে, এই ঋণ দিতে গেলে কমার্শিয়াল ব্যাংক ক্যাপাসিটি বেশি ঋণ দিয়ে দেয় ফর প্রফিট। তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক দেখে যে আমার ওই ইকোনমিক স্টেবিলিটি নাই, অর্থনৈতিক স্থিতিশীলতা নেই, আমার ইকোনমিক আছে, তখন সে এক ধরনের মুদ্রানীতি ঘোষণা করবে, মনিটারি পলিসি ঘোষণা করবে। যদি ইকোনমিতে কি থাকে, ডিফ্লেশনারি সিচুয়েশন থাকে, মুদ্রা সংকোচন থাকে, তাহলে সে তো সেখানে বলছে টু কন্ট্রোল ইকোনমিক স্টেবিলিটি, টু গেইন ইকোনমিক গ্রোথ, সেন্ট্রাল ব্যাংক উড লাইক টু অ্যাপ্লাই ভেরিয়াস ইনস্ট্রুমেন্ট দ্যাট ইজ ফর ক্রেডিট কন্ট্রোল। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় এবং প্রবৃদ্ধি অর্জনের জন্য কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত হাতিয়ার প্রয়োগ করে তাদের সমন্বিত রূপকে কি বলা হয়? ক্রেডিট কন্ট্রোল পলিসি বা ঋণ নিয়ন্ত্রণ নীতি। এখন ক্রেডিট কন্ট্রোল পলিসির উদ্দেশ্যগুলো কি? সেফগার্ডিং দি গোল্ড রিজার্ভ, স্বর্ণের জমা সংরক্ষণ, দেশের অভ্যন্তরে স্টেবিলিটি অফ প্রাইস লেভেল, দেশের অভ্যন্তরে দ্রব্য স্থিতিশীল রাখা, বৈদেশিক স্টেবিলিটি অফ এক্সচেঞ্জ রেট, বৈদেশিক বিনিময় হার সংরক্ষণ, টু কন্ট্রোল ট্রেড অফ বিজনেস সাইকেল, বাণিজ্য চক্র প্রতিরোধ, হেল্প টু ডেভেলপ দি ইকোনমি, অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে, টু হেল্প টু স্টেবিলাইজ দি সোশ্যাল এন্ড পলিটিক্যাল সিচুয়েশন, সামাজিক এবং রাজনৈতিক সিচুয়েশন যাতে স্থিতিশীল থাকে সেই জন্য কেন্দ্রীয় ব্যাংক কিছু কাজ করে। এখানে একটু বলাই বাহুল্য যে প্রথম সেফগার্ডিং দি গোল্ড স্ট্যান্ডার্ড, কেন্দ্রীয় ব্যাংক দেশের স্বর্ণ জমা রাখার তত্ত্বাবধানে দেশের ভিতর বা বাইরে স্বর্ণের অপচয় রোধ করা এর অন্যতম দায়িত্ব। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশের স্বর্ণের আগমন এবং নির্গমনের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। তো পরেরটা হচ্ছে মূল্যস্থলের স্থিতিশীলতা আনয়ন। এটা আগেও আমি বলেছি, দেশের অভ্যন্তরে দ্রব্যমূল্য রাখা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ। আর দ্রব্যমূল্য স্থিতিশীল না রাখলে ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়ন হবে না। কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচনের মাধ্যমে স্থিতিশীল রাখতে পারে। এরপরে হচ্ছে এক্সচেঞ্জ রেট। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হলো বৈদেশিক বিনিময় হারের দায়িত্ব রক্ষা করা। আমদানি রপ্তানি পরিবর্তনের ফলে বৈদেশিক লেনদেনে কখনো সারপ্লাস উদ্বৃত্ত দেখা যায়, আবার ঘাটতি দেখা যায়। তো সেই ক্ষেত্রে বিনিময় হারের পরিবর্তন হয়। বিনিময় হার কেন্দ্রীয় ব্যাংক দেশের অভ্যন্তরে দ্রব্যমূল্য স্থিতিশীল রেখে বিনিময় হার বজায় রাখতে একটা নির্দিষ্ট বা স্থিতিশীল বিনিময় হার বজায় রাখতে সক্ষম। টু কন্ট্রোল ট্রেড অর বিজনেস সাইকেল, ঋণ নিয়ন্ত্রণ নীতির অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমি বিজনেস সাইকেলটাকে বা বাণিজ্য চক্র প্রতিরোধ করব। কেন্দ্রীয় ব্যাংক ঋণ সংকোচন ও প্রসার নীতির মাধ্যমে এক্সপেনশনারি এন্ড কন্ট্রাকশনারি পলিসির মাধ্যমে বাণিজ্য চক্রের তেজি ও মন্দা আয়ত্তে আনতে সক্ষম হয়। টু হেল্প দি ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে অর্থনৈতিক ত্বরান্বিত হয়। এক্ষেত্রে উন্নত দেশে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে পরোক্ষ ভূমিকা রাখে। তাছাড়াও সামাজিক এবং অর্থনৈতিক সিচুয়েশন সামঞ্জস্য বা স্টেবিলাইজ স্থিতিশীলতা আনয়নে কেন্দ্রীয় ব্যাংকেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। ইনস্ট্রুমেন্ট অফ ক্রেডিট কন্ট্রোল। ইনস্ট্রুমেন্ট অফ ক্রেডিট কন্ট্রোল, খেয়াল করি, সেন্ট্রাল ব্যাংক অফ এ কান্ট্রি ক্যান কন্ট্রোল ক্রেডিট বাই ফলোইং টু মেথড। দুটো মেথডে সেন্ট্রাল ব্যাংক ক্রেডিট কন্ট্রোল করতে পারে, ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। নাম্বার 1, কোয়ান্টিটিভ অর জেনারেল ক্রেডিট কন্ট্রোল মেথড, সাধারণ বা পরিমাণবাচক পদ্ধতি। আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ অর সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল মেথড, সেটা হচ্ছে নির্বাচনমূলক, সিলেক্টিভ নির্বাচনমূলক বা গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। এটা খেয়াল করি, কোয়ান্টিটিভ অর জেনারেল ক্রেডিট কন্ট্রোল মেথড বা সাধারণ বা পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি
কি কি? নাম্বার 1 ব্যাংক ভেরিয়েশন অফ দি ব্যাংক হারের পরিবর্তন। নাম্বার 2 ওপেন মার্কেট অপারেশন, খোলা বাজার কার্যকলাপ। নাম্বার 3 ভেরিয়েশন অফ রিজার্ভ রেশিও, নগদ রিজার্ভের অনুপাতের পরিবর্তন। নাম্বার 4 রেশনিং অফ ঋণের রেশনিং। এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কোয়ান্টিটেটিভ বা সাধারণ বা পরিমাণবাচক পদ্ধতি। আমি পরে এগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও কোয়ালিটেটিভ আর সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল মেথড, নির্বাচনমূলক পদ্ধতিগুলো কি কি রয়েছে? নাম্বার 1 কনজিউমার্স ক্রেডিট রেগুলেশন, কনজিউমার্স ক্রেডিট উপদ্রব ক্রয় ঋণের নিয়ন্ত্রণ। মোরাল পারসুয়েশন নৈতিক প্রভাব বা চাপ প্রদান। ডিরেক্ট অ্যাকশন প্রত্যক্ষ কার্যক্রম। মেথড অফ পাবলিসিটি জনসমক্ষে প্রকাশনা। আর্থিক নীতি ফিসক্যাল পলিসি রাজস্ব নীতির ভিত্তিতে যদি মুদ্রাস্ফীতি থাকে তাহলে কি করবে? রিডিউসিং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, কাট করবে, সরকারি ব্যয় কমিয়ে দিবে, ট্যাক্স বাড়িয়ে দিবে। মনিটারি পলিসিতে যদি থাকে কি করতে হয় আমি আলোচনা করব। এখন চলে আসি ভেরিয়েশন অফ দি ব্যাংক রেট, ব্যাংক হারের পরিবর্তন। ব্যাংক হারের পরিবর্তন কিভাবে হয়? যে হারে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বিনিময় বিল, বার্তা বা বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেয় তাকে বলা হয় ব্যাংক হার। মানে কি? বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন বিনিময় বিল বা ঋণ নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকে গেলে যে হারে তাকে রেটটা দেয়, বাণিজ্যিক ব্যাংক যে হারে ঋণটা নেয় কেন্দ্রীয় ব্যাংক থেকে, সেই হারটাকে বলা হচ্ছে কি? ব্যাংক হার। তো কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক হার অন্যান্য ব্যাংকের সুদের হার অপেক্ষা কম হয়। কেন্দ্রীয় ব্যাংক এই হার প্রয়োগ করে দেশের অভ্যন্তরে স্থিতিশীল রাখতে সক্ষম হয়। ব্যাংক হার বাড়লে দেশের ঋণের পরিমাণ কম। ব্যাংক হার বাড়িয়ে দিল। ব্যাংক হার বাড়ানোর সাথে সাথে আগে কমার্শিয়াল ব্যাংক যে হারে ঋণটা নিতে পারতো, ব্যাংক হার বাড়ানোর সাথে সাথে ঋণটা কম নিতে পারবে। ঋণটা কম নিতে পারলে তার হাতের টাকা, বাণিজ্যিক ব্যাংকের হাতে টাকা কম থাকে, বাণিজ্যিক ব্যাংকের হাতে যদি টাকা কম থাকে সে কম পরিমাণ ঋণ দিতে পারবে, যার ফলে ইনফ্লেশনারি সিচুয়েশনটা মিট আপ হবে, মানে দূরীভূত হবে। এভাবে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের কাছ থেকে ব্যাংক হার বাড়লে দেশের ঋণের পরিমাণ কমে এবং ব্যাংক হার কমলে ঋণের পরিমাণ বাড়ে। ফলে অন্যান্য ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে হার করে না বা কম করে, ফলে এদের ঋণ দানের ক্ষমতা সংকুচিত হয়, বাজারে ঋণের পরিমাণ যা বলে। ওপেন মার্কেট অপারেশন বা খোলা বাজার নীতি। খোলা বাজার নীতি কাকে বলে? খোলা বাজার কারবার বলতে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ অর্থ বাজারে ঋণপত্র ক্রয় বিক্রয় করাকে বোঝায়। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ঋণপত্র ক্রয় বিক্রয়ের মাধ্যমে দেশে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণে সমর্থ হয়। সাধারণত বাণিজ্যিক ব্যাংক যখন ঋণ দানের জন্য বেশি সম্পদ জমা থাকে তখন কেন্দ্রীয় ব্যাংক অর্থ বাজারে ঋণপত্র বিক্রি করে। এই অবস্থায় বিভিন্ন ব্যাংকের মজুদ অর্থের পরিমাণ কমে, ফলে এদের ঋণ দান সংকুচিত হয়। কারণ ঋণপত্র ক্রয় করলে বাণিজ্যিক ব্যাংকের নগদ অর্থ কেন্দ্রীয় ব্যাংকের কাছে হারায়। ওই একই জিনিস, ঋণপত্র আমি বিক্রি করলাম কার কাছে? বাণিজ্যিক ব্যাংকের কাছে। বাণিজ্যিক ব্যাংকের কাছে আমি যদি ঋণপত্র ব্যাংক করি, বাণিজ্যিক ব্যাংকের টাকা কোথায় চলে আসলো? কেন্দ্রীয় ব্যাংকে। সো কেন্দ্রীয় ব্যাংক টাকাটা যখনই চলে আসলো বাণিজ্যিক ব্যাংকের হাতের থেকে, সো বাণিজ্যিক ব্যাংকের ঋণ দান ক্ষমতাটা কমে গেল। যাওয়ার ফলে কি হবে? বাণিজ্যিক ব্যাংক ঋণ দিতে পারবে না, যার ফলে ইনফ্লেশনারি যদি কোনো সিচুয়েশন থাকে আস্তে আস্তে সেটা মিট আপ হবে। ঠিক আছে? ঠিক একইভাবে ডিফ্লেশনারি সিচুয়েশন অপোজিট ভাবে কাজ করবে। ভেরিয়েশন অফ রিজার্ভ রেশিও, নগদ রিজার্ভের অনুপাত পরিবর্তন। তহসিলভুক্ত ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক মোট আমানতের নির্দিষ্ট অংশ জমা রাখতে হয়। কেন্দ্রীয় ব্যাংক এই রিজার্ভ অনুপাত পরিবর্তন করে ঋণ নিয়ন্ত্রণে সমর্থ হয়। কেন্দ্রীয় ব্যাংকের যদি রিজার্ভ অনুপাত 100 কোটি টাকা ধরছে, আমি বললাম না 400 কোটি টাকা রাখতে হবে, তখন কেন্দ্রীয় ব্যাংকের ঋণ দান ক্ষমতাটা কমে যায়। আর যদি রিজার্ভ অনুপাত কমায় তবে বাণিজ্যিক ব্যাংকের অর্থের পরিমাণ আগে 100 কোটি টাকা রাখতে এখন 50 কোটি টাকা, তার মানে কি আরো 50 কোটি টাকা তাদের হাতে চলে গেল, তাদের ঋণ দান ক্ষমতা বাড়বে, বাজারে তারা ঋণ দিতে পারবে, তাদের পক্ষে ঋণ দান করা সহজ হয়, পরিণামে ঋণের পরিমাণ বাড়বে, দ্রব্যমূল্য বাড়বে। এরপরে আছে রেশনিং অফ দি ক্রেডিট, ঋণের রেশনিং। ঋণের রেশনিং বলতে কি বোঝায়? ঋণ গ্রহণের উপর বিশেষ বিধিনিষেধকে ঋণের রেশনিং বোঝায়। এই অবস্থায় স্বাভাবিক নিয়মানুসারে ঋণ দেওয়া হয় না। প্রত্যেক আবেদনকারী কি পরিমাণ ঋণ পাবে তা কেন্দ্রীয় ব্যাংক ধার্য করে দেয়। আবেদনকারীদের মধ্যে কোনো বৈষম্য সৃষ্টির প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংকের সে ব্যাপারে
নির্দেশ দিতে পারে। আবার যে সমস্ত জামানতের বিপরীতে ঋণ পাওয়া সম্ভব আছে তাদের গুণাগুণের আলোকে অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক ঋণ নির্ধারণ করে। এই পদ্ধতি সাধারণত তীব্র মুদ্রাস্ফীতি অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক সরাসরি ঋণের পরিমাণ কমাতে আহ, কমা কমাতে এই হাতিয়ারটা কি করে ব্যবহার করে। কনজিউমার ক্রেডিট রেগুলেশন, এটা হচ্ছে আপনার নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বা বা গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। ঠিক আছে, গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি এই ভোগ্যদ্রব্য ক্রয়ে ঋণের যে নিয়ন্ত্রণ আছে সেটা কেন্দ্রীয় ব্যাংক করতে পারে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক প্রভূত ক্ষমতা এবং মর্যাদা রয়েছে, ফলে সদস্য ব্যাংকের পরামর্শ সুপারিশ ক্রমে তাদেরকে সুপারিশ উপদেশ নির্দেশ দেয়, যেটাকে মোরাল পারসুয়েশন বলা হয়। এছাড়া প্রত্যক্ষ কার্যক্রম রয়েছে, সেগুলো বাংলাদেশ ব্যাংক ডিরেক্ট নির্দেশ ঋণ নিয়ন্ত্রণের জন্য নির্দেশনা পাঠায় কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সেটা কমার্শিয়াল ব্যাংক সেটা ভায়োলেট করতে পারে না। ঋণ নিয়ন্ত্রণ পরিপন্থী করে সেজন্য বাংলাদেশ ব্যাংকের কাছে তাদেরকে জবাব দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, কেন্দ্রীয় ব্যাংক যে সমস্ত প্রকাশনের মাধ্যমে জনসম্মুখে পাবলিসিটি করবে, প্রকাশ করবে ব্যবসা বাণিজ্যের ধারাটা কি আছে, ব্যাংকের আর্থিক অবস্থাটা কি, তহসিলভুক্ত ব্যাংকের আর্থিক অবস্থা, সম্পত্তির হিসাব, বার্ষিক বিবরণী প্রকাশ করলে কি হয়, তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকে। ঠিক আছে, এখন আমি চলে যাব মনিটারি পলিসি আর্থিক নীতি। দেখেন একটু খেয়াল করেন, IS IS not 11 not even হচ্ছে ব্যাংকের I1 টোটাল আউটপুট Y1, এই অবস্থায় একটা অর্থনীতি মুদ্রাস্ফীতি বৃদ্ধি। সেক্ষেত্রে কন্ট্রাকশনের মনিটরি পলিসি সংকোচন ডান দিকে শিফট করবে। ডান দিকে শিফট করার মানে IS LN not E বিন্দুতে ছেদ করে সুদের হার I1 আর টোটাল আউটপুট Y1, যা নিচের দিকে E প্রাইম বিন্দু দিয়ে দেখাচ্ছে প্রাইস হচ্ছে P1, উৎপাদনের পরিমাণ হলো Q0। এখন এই ক্ষেত্রে মুদ্রাস্ফীতি বিরাজমান থাকলে কেন্দ্রীয় ব্যাংক কি করবে, এই খোলাবাজার নীতি বা ঋণদান ক্ষমতা কমানোর জন্য কন্ট্রাকশনের সংকোচনমূলক ঋণ নীতি ইউজ করবে, যার ফলে এলএনকা বাম সাইডে শিফট করার সাথে সাথে দেখা যাচ্ছে সুদের হার বেড়ে গেল। সুদের হার শিফট করার সাথে সাথে কি হলো, টোটাল আউটপুট কমে আসলো, যা আমরা আর সুদের হার যখনই এলএন পার বাম সাইডে শিফট করার সাথে সাথে ব্যাংক হার বাড়ায় দিল, বাণিজ্যিক ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতা কমে গেল, মানুষের হাতে ঋণ নেওয়ার ক্ষমতা কমে গেল, টাকাটা কমে গেল। টাকাটা কমার সাথে সাথে একদিকে ডিমান্ডটা বাম সাইডে শিফট করবে, প্রাইস লেভেল P1 থেকে P2 তে আসবে, মুদ্রাস্ফীতির সিচুয়েশনটা দূর হয়ে যাবে। সো টু কন্ট্রোল ইনফ্লেশনের সিচুয়েশন, ব্যাংক ইম্পোজেস কন্ট্রাকশনের মনিটারি পলিসি। সেকেন্ড অপশন হচ্ছে ফিসক্যাল পলিসি, সরকারের আয় ব্যয়ের সংক্রান্ত যে নীতিমালা আছে সেটাকে বলা হয় ফিসক্যাল পলিসি। এই ফিসক্যাল পলিসিতে যদি একটা ইকোনমিতে মুদ্রাস্ফীতি থাকে তাহলে সে গভর্নমেন্ট সরকারি ব্যয় কমা দিবে, ট্যাক্স বাড়িয়ে দেবে। দেখেন IS এবং LN কোন বিন্দুতে ছেদ করেছে, F বিন্দুতে। সুদের হার I2 এবং Y1 হচ্ছে আমার টোটাল আউটপুট। তো আমাদের ইকোনমি কোথায় রয়েছে, F প্রাইম বিন্দুতে রয়েছে, প্রাইস লেভেল P1 এবং উৎপাদনের পরিমাণ P। কোনো কারণে এই অবস্থায় মুদ্রাস্ফীতির বিদ্যমান থাকলে রাজস্ব নীতি, কন্ট্রাকশনের রাজস্ব নীতি যদি ফলো করি তখন আইএসটা বামে শিফট করবে, বামে শিফট করার সাথে সাথে সুদের হার কমবে, আউটপুট করবে। সরকার তার রাজস্ব ব্যয় কমায় দিল, অথবা সরকার কি কমায় দিল, তার ট্যাক্স বাড়ায় দিল। ট্যাক্স বাড়ায় দিলে মানুষের হাতে টাকা থেকে টাকাটা কোথায়, সরকারে চলে যাবে। প্রাথমিক এগ্রিগেট ডিমান্ড ছিল AD1, যখনই সরকারের হাতে চলে গেল সেই AD1টা হয়ে যাবে AD2। AD2 তে হবে, যার ফলে কি হচ্ছে AD2 প্রাইমারি AS কে কোন বিন্দুতে ছেদ করছে, E প্রাইম বিন্দুতে। তো প্রাইস লেভেল আগে ছিল P1, পরে P2 হবে, উৎপাদনের পরিমাণ কমবে। এভাবে একটা অর্থনীতিতে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা যায় এই রাজস্ব নীতির মাধ্যমে। এখন আসছি মনিটারি পলিসি। আর্থিক নীতি হচ্ছে এমন এক অবস্থা, বা একটা এক্সারসাইজ, বা monetary policy is the exercise by the government or central bank to control money supply for achieving the objectives of general. তো আর্থিক নীতি হচ্ছে এক ধরনের নীতি যা সরকার বা সেন্ট্রাল ব্যাংক অ্যাপ্লাই করে। আমি বাজারে যে আমার
অর্থের যে চাহিদা রয়েছে সেই চাহিদাকে কন্ট্রোল করতে পারবো কখনো অ্যাচিভিং দি অবজেক্টিভ অফ জেনারেল ইকোনমিক পলিসি। জেনারেল যে ইকোনমিক পলিসি আছে সেই নীতিটা অর্জন করার জন্য এই কাজগুলো। মনিটারি পলিসির প্রথম হলো আমার কাম্য স্তরের প্রবৃদ্ধি অর্জন করা, কাম্য স্তরে প্রাইস লেভেল আছে কিনা, বিনিময় হারে নিয়ন্ত্রণ আছে কিনা, ব্যালেন্স অফ পেমেন্ট লেনদেনে ভারসাম্য আছে কিনা। তৃতীয় পদ্ধতি মনিটারি পলিসি হচ্ছে মুদ্রা নিরপেক্ষতা বজায় রাখা, এক্সচেঞ্জ রেটের স্থিতিশীলতা অর্জন, বিনিময় হারে প্রাইস স্টেবিলিটি, মূল্য স্তরে স্থিতিশীলতা আনা, ফুল এমপ্লয়মেন্ট, পূর্ণ নিয়োগ কর্মকর্তা, ইকোনমিক গ্রোথ, ইকুইলিব্রিয়াম ইন দি ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ পেমেন্ট বিওপি, ব্যালেন্স অফ পেমেন্টে ইকুইলিব্রিয়াম ভারসাম্য আছে কিনা। তো মনিটারি পলিসির এই উদ্দেশ্য। এখন আমরা চলে যাই পরে ওপেন মার্কেট অপারেশন। প্রায় শর্ট কোশ্চেন আছে ওপেন মার্কেট অপারেশন কি। The term open market operation means the purchase and sales of securities or bond by the central bank of the country. সেন্ট্রাল ব্যাংক কখনো বন্ড কিনে কখনো বিক্রি করে কার কাছে? কার কাছে? কমার্শিয়াল ব্যাংকের কাছে। এটাকে বলা হয় ওপেন মার্কেট অপারেশন। ইন ইনফ্লেশনারি সিচুয়েশনে কি হয়? সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকের কাছে সিকিউরিটি বা বন্ড সেল করবে। বন্ড সেল করার সাথে সাথে টাকাটা সেন্ট্রাল ব্যাংকে চলে আসবে এবং কমার্শিয়াল ব্যাংকের নির্ধান ক্ষমতা কমে যাবে। ইন দিস ওয়ে সেন্ট্রাল ব্যাংক ইনফ্লেশনারি। আবার ডিফ্লেশনারি সিচুয়েশনে কি হয়? উল্টা কমার্শিয়াল সেন্ট্রাল ব্যাংক কি করবে? কিনবে, ঋণপত্র কিনবে। কেনার সাথে সাথে টাকা কার কাছে চলে যাবে? সেন্ট্রাল ব্যাংক কমার্শিয়াল ব্যাংকের কাছে চলে যাবে। তো কমার্শিয়াল ব্যাংকের কাছে চলে গেলে the credit giving capacity of commercial bank বেড়ে যাবে। In this way central bank will control deflationary situation. ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আলোচনা করছি যদি বোঝা যায়। ব্যাংক রেট আগেও বলেছি, ব্যাংক রেট হচ্ছে যে রেটে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ করে থাকে সেটাকে বলা হয় ব্যাংক রেট, ঋণ বা ক্রেডিট। মানি লন্ডারিং খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রায় আসে। মানি লন্ডারিং ইজ এ ওয়ে টু কনসিল মানে গোপন করা, ইলিগালি অবটেন ফান্ড। মানি লন্ডারিং হচ্ছে আমি ইলিগালি যে ইনকাম পাচ্ছি সেই ইনকামটাকে যখন আমি প্রদর্শিত আয় দেখাবো না, গোপন করবো বা গোপন মানি লন্ডারিং, বিদেশ থেকে দেশে আনবো, এটাকে মানি লন্ডারিং বলে। মানি লন্ডারিং ওয়ার্কস বাই ট্রান্সফারিং মানি ইলাবোরেট এন্ড কমপ্লিকেটেড ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। তো এই যে মুদ্রা পাচার কিভাবে করে? একটা কমপ্লিকেটেড জটিল ফাইন্যান্সিয়াল লেনদেনের মাধ্যমে করা যায় এবং এটা দিয়ে মানুষকে ভুল বোঝানো হয় যে মানুষ ওইটাকে ট্রেসও করতে পারবে না, ওই ট্রানজাকশনকে রিভিউ করতে পারবে না, দেখতেও পারবে না যে আসলে বিষয়টা কি হচ্ছে। বাট দি অবজেক্টিভ ইজ টু মেক ইট ডিফিকাল্ট টু আইডেন্টিফাই দি অরিজিনাল পার্টি অফ দি ট্রানজাকশন, মানে কে এই ট্রানজাকশন লেনদেনটা করছে সেটা কি হবে, উদ্দেশ্যটা হচ্ছে সেটা দেখতে পারবে না, বুঝবে না যে আসলেই কে এই লেনদেনটা করছে, সেটাকে বলা হয় মুদ্রা পাচার। আর যে লেনদেনটা করছে তাকে লন্ডারিয়ার বলা হয়, লন্ডারিয়ার বলা হয়। However, at the end of the convoluted scheme, the funds ultimately return back to the law. এই ট্রানজাকশনটা করে থাকে তার কাছে মুদ্রাটা পাচার হয়। মুদ্রা পাচার মানে বিদেশ থেকে মুদ্রা ইলিগ্যাল ওয়েতে হুন্ডির মাধ্যমে বার্তার মাধ্যমে সুস্থ না করে যখন সেটা নিয়ে আসবো বাংলাদেশ থেকে মানি লন্ডারিং বলা হয়। তো মানি লন্ডারিং ইজ the process of funneling dirty or illegally obtained funds through a series of transactions, মানে আমি ইলিগালি যে ফান্ডটা গ্রহণ করলাম সেটা ডার্টি ওয়ে, কনসিল ওয়েতে আমি আমার দেশে পাঠাবো, মেক ইট অ্যাপিয়ার, এটা দেখাবো যে লেজিটিমেট, এটা বৈধ, বিফোর পকেটিং এটা আমার বৈধ। দেখেন এ হ্যাজ এ প্রসেশন অফ ইলিসিট মানি, আর অবৈধ টাকা রয়েছে। ই গোস টু ক্যাসিনো, সে গেল ক্যাসিনো খেললো, ওই টাকাটা দিয়ে কি কিনলো? সে ডার্ট, সে কি কিনলো? চিপস কিনলো, চিপস কিনে ক্যাসিনো খেললো, ক্যাসিনো খেলে ক্যাসিনো থেকে আবার ওই ওই যে আছে চিপস গুলো আছে সেই চিপস গুলো কিনে দিয়ে টাকাটা মেক করলো। টাকা মেক করার পরে এই যে টাকা সেই টাকাটা তখন বৈধ হলো। আর ডিপোজিট দি নাও ক্লিন ক্যাশ ইনটু এস অ্যাকাউন্ট, এই যে চিপস কিনে মানে অবৈধ টাকাটাকে বৈধ করলো।
with transaction records verifying that is originated from casino সে এটা কোথা থেকে পেয়েছে ক্যাসিনো থেকে পেয়েছে তখন সেই মানিটা আবার তার হাতে তার অ্যাকাউন্টে চলে আসলো এই যে মানি লন্ডারিং এর যে প্রসেস দ্যাট ইজ কল্ড মুদ্রা পাচার যাই হোক আজকে এই পর্যন্তই কারো এনি কোশ্চেন কারো কোনো কোশ্চেন আছে কোশ্চেন থাকলে বলতে পারেন Do you have any question regarding my lecture?